ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা আজকে প্রফিট রিপোর্টিং আন্ডার ভেরিয়েবল কস্টিং এবং অ্যাভারেজ কস্টিং করব। তো আমরা যদি আমাদের এই চ্যাপ্টারে আমরা কেন করব বা কি করব সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো এই চ্যাপ্টারে আমরা যদি লার্নিং অবজেক্টিভ গুলো দেখি, লার্নিং অবজেক্টিভ ভিতরে আমরা প্রথমে বলেছি যে আমাদের আগে জানতে হবে ভেরিয়েবল কস্টিং কি আর অ্যাভারেজ কস্টিং কি, এবং এই দুইটা মেথোডোলজির মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা দেখব। এবং আমরা কিভাবে পার ইউনিট কস্ট, বথ মেথডে কিভাবে পার ইউনিট কস্ট আমরা ক্যালকুলেট করব, সেই জিনিসটা আমরা এই জায়গা থেকে দেখব। আমাদের সেকেন্ড যে অবজেক্টিভটা এটা হলো যে নরমালি ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে যে ডিফারেন্সটা এটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। সো এটা কিভাবে আমরা আসলে ট্রিটমেন্ট করি বথ মেথড সেটা আমরা দেখব। আমরা দুইটা মেথডোলজিতে কিভাবে ইনকাম স্টেটমেন্ট অথবা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করব সেটা দেখব। আর দুইটা মেথডের মধ্যে যে ডিফারেন্সটা প্রফিটের, এটা এটার জন্য আমরা একটা রিকনসিলিয়েশন করব। আর আমাদের যখন প্রোডাকশন চেঞ্জ হবে তাহলে দুইটা মেথডে আমাদের প্রফিটে কি ধরনের ইম্প্যাক্ট করবে সেই জিনিসগুলো দেখবো। দুইটা মেথডের কিছু অ্যাডভান্টেজ আছে, লিমিটেশন আছে, সেগুলো ডিসকাশন করব। আর আমরা যদি জাস্ট ইন টাইম মেথডোলজি ইউজ করি তাহলে কিভাবে আমাদের দুইটা কস্টিং মেথডেই আমাদের যে ডিফারেন্সটা হয় সেটা কিভাবে রিডিউস করা যায় সেই জিনিসগুলো আমরা দেখবো। তো আমাদের মোটামুটি এই কয়েকটা লার্নিং অবজেক্টিভ আছে। তো আমরা যদি বলি নর্মালি কোনো প্রোডাক্টকে যদি আমরা কস্টিং করি, অর্থাৎ প্রোডাক্টকে কস্টিং করার জন্য স্টকের ভ্যালুয়েশনের জন্য এবং আমরা দুইটা ধরনের মেথড ইউজ করি। একটা হলো অ্যাবজর্পশন কস্টিং আর একটা হলো ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিংকে মার্জিনাল কস্টিংও বলা হয়। অ্যাবজর্পশন কস্টিং সাধারণত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যানুয়াল যে রিপোর্ট আমরা তৈরি করি সেই জায়গায় ইউজ করা হয়। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং মেথডোলজি ইউজ করে আমাদের যে অ্যানুয়াল রিপোর্টে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি সেটা তৈরি করা হয়। তো অ্যাবজর্পশন কস্টিংটা আমাদের এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল রিপোর্টের জন্য তৈরি করা হয়। আর ভেরিয়েবল কস্টিং সাধারণত ইন্টারনাল ম্যানেজারের ডিসিশন মেকিং এর জন্য তৈরি করা হয়। আমরা অলরেডি বলছি যে অ্যাবজর্পশন কস্টিং এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল রিপোর্টের পারপাসে ইউজ করা হয়। অ্যাবজর্পশন কস্টিংকে আমরা ফুল কস্টিংও মাঝে মাঝে বলি, কারণ এটা আসলে সব ধরনের কস্টকে কভার করে। আর অ্যাবজর্পশন কস্টিং বা ভেরিয়েবল কস্টিং আমরা যেটাই বলি আমাদের প্রোডাক্ট কস্ট বোথ মেটেরিয়াল বের করতে হয়। এখন এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ভেরিয়েবল কস্টিং এ আমরা বলছি যে ভেরিয়েবল কস্টিং এ আমরা শুধু ভেরিয়েবল পোর্শন অফ কস্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কি করি, ভেরিয়েবল কস্টিং মেথডে প্রোডাক্টের কস্টটা বের করি। আমরা আমরা যদি এটাকে দেখি কস্ট ক্লাসিফিকেশন, অ্যাবজর্পশন ভার্সেস ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং এ আমরা যখন প্রোডাক্ট কস্টের কথা বলি তখন আমাদের শুধু ভেরিয়েবল পোর্শন অফ কস্ট, একটা প্রোডাক্ট কস্ট আমার কি কি থাকে, ডিরেক্ট মেটেরিয়াল থেকে, ডিরেক্ট লেবার থাকে আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড থাকে। সো ভেরিয়েবল কস্টিং কি বলে যে না, আমার যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে তার অনলি ভেরিয়েবল পোর্শনটা হলো আমার প্রোডাক্ট কস্ট। কিন্তু আমরা জানি ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো দুইটা আইটেম, একটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর একটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। So variable costing only variable manufacturing overhead portion use করে, whereas in absorption costing they take the total manufacturing overhead cost, so whether it is variable or fixed. And both method এ আমাদের সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপেন্স আছে এটাকে পিরিয়ড কস্ট হিসেবে কনসিডার করা হয়। তাহলে আমরা যদি এই যে চার্টটা আছে চার্টে দেখি ভেরিয়েবল কস্টিং এর প্রোডাক্ট কস্ট এবং অ্যাবজর্পশন কস্টিং এর প্রোডাক্ট কস্ট, এই দুইটা মেথডোলজির মধ্যে ডিফারেন্সটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। The fixed manufacturing overhead cost, our absorption costing is treated as a product cost, where it is treated as period cost in variable costing system. তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমাদের আসলে অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? আমরা আবারও বলছি প্রোডাক্ট কস্টিং এর ক্ষেত্রে যখন আমরা চিন্তা করি, প্রোডাক্ট কস্টিং সাধারণত তিনটা আইটেম নিয়ে হয়। একটা হলো ডিরেক্ট মেটেরিয়াল, একটা হলো ডিরেক্ট লেবার আর একটা হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এখন আমরা যখন অ্যাবজর্পশন কস্টিংটা ইউজ করি তখন তারা কি করে এই তিনটা দিয়ে আমার প্রোডাক্ট কস্টটা বের করে, অর্থাৎ ভেরিয়েবল ডিরেক্ট মেটেরিয়াল কস্ট, ডিরেক্ট লেবার কস্ট এন্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। সো ম্যানুফ্যাকচারিং কস্টের আবার দুটো পার্ট আছে, ফিক্সড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আর একটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, তাই না? বা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কস্ট। বাট আমরা যখন ভেরিয়েবল কস্টিংটা ইউজ করি তখন আমাদের কি কি করতে হয়, only variable portion of product cost should be treated in this type of method, like direct material cost, direct labor cost এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কস্ট। এই তিনটা মিলে হলো আমার ভেরিয়েবল কস্টিং এর কোন একটা প্রোডাক্ট কস্ট। তাহলে এই দুইটা মেথডের মধ্যে যদি আমরা ডিফারেন্সটা বের করি তাহলে আমরা দেখি যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা হলো আমাদের ডিফারেন্স। তো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা আমরা অ্যাবজর্পশন কস্টিং এ ট্রিট করা হয় অ্যাজ এ প্রোডাক্ট কস্ট, whereas it is treated as period cost in variable manufacturing overhead cost. Any question?
এনি কোশ্চেন কারো কাছ থেকে? স্যার ঠিক আছে স্যার, বুঝতে পারছি সবাই মনে হয়। ওকে ওকে, আমরা যদি কস্টিং সিস্টেমের ওভারভিউটা দেখি, ওভারভিউতে আমরা যখন একটা ইনকাম স্টেটমেন্ট চিন্তা করি, আমরা একটু একটা কাজ করি, সরাসরি ইনকাম স্টেটমেন্টে চলে যাই, তাহলে আমাদের জন্য বেটার হয়। ঠিক আছে, আমরা একটু এক্সেলে চলে যাই। সবাই কি এক্সেলটা দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. ওকে, নরমালি আমরা যদি একটা ট্রেডিশনাল ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, তাহলে সেটা কেমন হয়? আমরা যদি একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, আমরা জাস্ট একটা ইনকাম স্টেটমেন্ট দেখি তার ফরম্যাটটা। ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট যদি দেখি, আমাদের প্রথমে কি থাকে? সেলস থাকে। তো সেলসের একটা অ্যামাউন্ট থাকে, এর থেকে আমরা লেস করি কি? Cost of goods. সিওজিএস, এটা আমরা লেস করি। লেস করার পর আমার কি থাকে? গ্রস মার্জিন, গ্রস প্রফিট অথবা মার্জিন। এই অ্যামাউন্টটা আমার এটা থাকে, এটা থেকে আমরা লেস করি কি? Selling and administration. সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, তাই না? স্যার তাহলে আমার কি থাকে? নেট প্রফিট। নেট এটা তো আমার ইনকাম স্টেটমেন্ট, তাই না? জি স্যার। এই কোশ্চেনটা আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং এ করি, অ্যাবজর্পশন কস্টিং এ করি, তাহলে আসলে ঘটনাটা কি হচ্ছে দেখেন। এই যে টোটাল মেথডটা আমার সিইউজিএস, সিইউজিএস হলো ভেরিয়েবল কস্ট। এই যে সিইউজিএস টা আছে, সিইউজিএস টা আমার টোটাল ভেরিয়েবল পোরশন আর ফিক্সড পোরশন যেটার সমন্বয়ে কি হয় গঠিত। কারণ আমরা যখন সিইউজিএস স্টেটমেন্ট করি, তখন আমাদের কি কি করতে হয়? সিইউজিএস স্টেটমেন্ট তখন আমাদের কি করতে হয় বলেন তো? সিইউজিএস স্টেটমেন্ট আমরা তৈরি করি কিভাবে? আপনি বিগিনিং, তারপর আমরা কি করি? তারপর Add cost of material purchase, Cost of goods manufactured. place in the আমার কথা বুঝতে পারছেন সবাই? Yes, sir. এটা কি হবে? Cost of goods cost of available. goods available. Cost of good available for sale. অ্যাভেলেবল সেল For sale. লেস হবে Less of ending inventory. ফিনিশ গুডস এন্ডিং ইনভেন্টরি। তাহলে আমার কি হবে? সিইউজিএস টা বের হবে, তাই না? Yeah. এখন একটা দেখেন, আমার যে সিইউজিএম টা বের করছি, এই সিইউজিএম এর ভিতরে কি কি আছে? এই সিইউজিএম এর ভিতরে কি আছে? Material, direct labor, and Material, direct manufacturing. labor, add purchase, এগুলো আছে। Labor and manufacturing overhead. হ্যাঁ। Manufacturing overhead, এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা আমার দুই ভাগে ভাগ করা যায়। Yes, একটা sir. হলো ভেরিয়েবল, And a এটা fixed. হচ্ছে fixed. একটা হলো ফিক্সড, Fixed. তাই না? হ্যাঁ। এখন আমি যখন এই কস্ট অফ গুডস বের করছি, এর ভিতরে দেখেন ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, এই দুটো কি ভেরিয়েবল কস্ট? Yes, sir. ভেরিয়েবল কস্ট, Yes, sir. এটাও ভেরিয়েবল কস্ট। Yes, sir. Yeah. ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েবল কস্ট, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং হলো Fixed. Fixed. কস্ট, তাই না? তাহলে Yeah. এই যে আমি সিইউজিএস বের করতেছি, তাহলে সিইউজিএস টা কি? ভেরিয়েবল এবং ফিক্সড দুটো সমন্বয়ে আছে। হ্যাঁ। এই জন্য এই মেথডে যে আমরা ইনকাম স্টেটমেন্ট করেছি, এটাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং মেথড। কি মেথড? Absorption. অ্যাবজর্পশন কস্টিং মেথড। এবার যদি আমরা ভেরিয়েবল কস্টিং এ আসি, তাহলে কি হবে? আমার সেলস লেস, Labor cost of goods. আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস নিয়ে কাজ করব। ভেরিয়েবল কস্ট অফ গুডস যখন আসবো, তখন আমার কি আসবে? কস্ট অফ গুডস মধ্যে আমরা কি বুঝি? তাহলে আমার প্রথমে কি আসবে? বিগিনিং। তাহলে সিইউজিএম বলতে কি আসবে? Direct labor, direct material, or ভেরিয়েবল সিওজি। variable. Variable টা আসবে, হ্যাঁ। just fixed টা বাদ যাবে। তাহলে এই জায়গায় আমার কি আসবে? ফিক্সড বাদ যাবে। হ্যাঁ। অনলি আমার ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার আর হলো ভেরিয়েবল
ম্যানুফ্যাকচারিং কস্টিং অ্যাড হবে, ঠিক আছে? হুম তাহলে দেখেন এই যে আমরা শুধু ভেরিয়েবল কস্ট দিব। ভেরিয়েবল কস্ট আবার দুই ধরনের, একটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং আর একটা হলো ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন। আমরা যখন সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, ভেরিয়েবল কস্ট বাদ দিব, এটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন। কি বলে? contribution margin. কন্ট্রিবিউশন মার্জিনের ডেফিনিশনটা আমরা একটু দেখি। কন্ট্রিবিউশন মার্জিনের কাজটা হলো এটা কি করবে, ফিক্সড এক্সপেন্সকে কভার করবে, কভার করার পর যদি কোনো কিছু এক্সেস থাকে তাহলে সেটা প্রফিটে কন্ট্রিবিউশন করবে। এই জন্য এটার নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে? কন্ট্রিবিউশন মার্জিন হলো সেলস থেকে যদি আমি ভেরিয়েবল এক্সপেন্স গুলো বাদ দেই তাহলে যেটা থাকে সেটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন কি করে? ফিক্সড এক্সপেন্সকে কভার করে তারপর যদি কোনো কিছু থাকে তাহলে সেটা প্রফিটে কন্ট্রিবিউট করে, ঠিক আছে? তাহলে এই জায়গায় যখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করলাম তাহলে লেস কি করব? ফিক্সড এক্সপেন্স। ফিক্সড এক্সপেন্স কি কি হতে পারে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং Fixed manufacturing and আর selling. হলো ফিক্সড Selling and administrative. সেলিং আর এটা বাদ দিলাম থাকবে নেট প্রফিট। তাহলে দেখেন এই জায়গায় আমার কি করা হয়েছে, আমার টোটাল ভেরিয়েবল এবং ফিক্সড পোরশন দুইটা সিরিজ হিসেবে ইউজ করা হয়েছে। আর এই জায়গায় আমরা কি করেছি, শুধু ভেরিয়েবল পোরশনগুলো আমরা কি করেছি, ইউজ করেছি। এই জায়গায় আমার ইনকাম স্টেটমেন্ট, এই যে ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিন এক্সপেন্স, এটা কিন্তু আমার পিরিয়ড কস্ট। আর ফিক্সড কস্টগুলোকে আমার কি করা হয়, পিরিয়ড কস্ট হিসেবে ট্রিট করা হয়। আমরা যদি এখন এই প্রবলেম আসি, একটু দেখি, সবাই কি দেখতে পাচ্ছেন? Yes, sir. আমাদের বাম পাশে আছে অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট এবং আমার ডান পাশে আছে ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট। তো আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্টে যাই তাহলে সেলস থেকে আমরা সিইউজিএস বাদ দিচ্ছি। সিইউজিএস যখন আমরা বলছি তখন ফিক্সড এবং ভেরিয়েবল প্রোডাক্ট কস্ট দুটোকে কনসিডার করছি। সো সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, তাহলে থাকে আমার হলো গ্রস প্রফিট, ঠিক আছে? এখন যে এই যে কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড হলো দুইটা সমান নির্ধারিত। দেখেন মাঝখানে দেখেন একটা হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আর একটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। সো অ্যাবজর্পশন কস্টিং এ এই দুইটাকে আমরা কি করি, প্রোডাক্ট কস্ট হিসেবে নিয়ে আসি। হোয়ারএস আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা ইন ভেরিয়েবল কস্টিং দেখেন আমার কন্ট্রিবিউশন মার্জিনের পরে ফিক্সড এক্সপেন্স হিসেবে মাইনাস করা হয়। যার কারণে এই দুইটা মেথডের ডিফারেন্সটা হলো আমার অনলি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। আমরা যদি একটা ইউনিট প্রোডাক্ট কস্ট বের করি আন্ডার বোথ মেথডে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়। এটা একটা বলে কোম্পানি বা স্মল কোম্পানি, তাহলে ইউনিট প্রোডাক্ট কস্টে যদি আমরা আসি বের করতে হয় তাহলে আমি একটু দেখি ইউনিট প্রোডাক্ট কস্ট কি বের করতে হয়। ইউনিট প্রোডাক্ট কস্ট, ঠিক আছে? তাহলে অ্যাড অ্যাবজর্পশন কস্টিং আর এটা দিলাম ভেরিয়েবল, ঠিক আছে? আমরা দুই মেথডে কি করব, ইউনিট প্রোডাক্ট কস্টটা বের করব। আমার এই জায়গায় যদি প্রবলেমটাতে যাই, আমার নাম্বার অফ ইউনিটস প্রোডিউসড ইচ ইয়ার কত, 6000, ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা, ডিরেক্ট লেবার 4 টাকা, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার প্রোডাক্টে 1 টাকা, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 3 টাকা, ফিক্সড এক্সপেন্স আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 30000, ফিক্সড সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 10000। এখান থেকে আমার পার ইউনিট কস্ট অন দ্য বোথ মেথড আমাকে কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। আমরা আসি, আমরা যদি এই জায়গায় আসি ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর থাকে ডিরেক্ট লেবার, তারপর থাকে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তারপর থেকে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। নরমালি প্রোডাক্ট কস্ট বলতে তো আমরা এগুলো কি বুঝি না, আর কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? তাহলে এটা হলো আমার ইউনিট প্রোডাক্ট কস্ট। আমরা ইউনিট প্রোডাক্ট কস্টটা আমরা এখানে বের করতে পারি। তো এটা আমার আসবে সামটা করে নিই। আমরা এই পর্যন্ত জানি। এবার আমরা আসি ভেরিয়েবল কস্টিং আমার কত অ্যামাউন্ট আছে দেখেন। ডিরেক্ট ম্যাটেরিয়াল 2, আমার ডিরেক্ট লেবার কত আছে 4, আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত 1, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার কত আছে 30000।
30,000 আর আমি পার মান্থ প্রোডাকশন করছি কত নাম্বার অফ ইউনিট প্রোডিউস পার ইয়ার 6000 তাহলে আমার দেখেন অ্যাবজর্পশন কস্টিং আমার অ্যামাউন্টটা কত আসছে পার ইউনিট 12 টাকা। এবার আমরা ভেরিয়েবল কস্টে যদি আসি আমার ডিরেক্ট মেটেরিয়াল ঠিক আছে, ডিরেক্ট লেবার ঠিক আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ঠিক আছে, বাট ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টকে আমরা ভেরিয়েবল কস্টিং এর ক্ষেত্রে প্রোডাক্ট কস্ট হিসেবে কনসিডার করি না। তাহলে এই যে কারণ ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত বেড়ে গেছে 60 টাকা আর অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিট কস্ট কত 12 টাকা। ডিফারেন্সটা কি ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। আর বাকি যে কস্টগুলো আছে ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা পিরিয়ড কস্ট, ফিক্সড সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটাও কি কস্ট পিরিয়ড কস্ট। তাহলে টোটাল পিরিয়ড কস্ট আমার কত হবে পিরিয়ড কস্ট যদি আমি বের করি পিরিয়ড কস্ট আমার টোটাল কত হবে আমার ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স আমার কত আছে 3 টাকা করে প্রতিটাতেই 3 আর ফিক্সড কত আছে এক্সপেন্সেস আমার কত আছে 80,000 তাই না কত আছে 10,000 ঠিক আছে। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত আছে 30,000। এবার আমরা আসি আমি কত ইউনিট সেল করেছিলাম ধরে নিলাম যে যত ইউনিট প্রোডাকশন করেছি তত ইউনিট সেল করেছি 6000 তাহলে আমার 3 ইনটু 6000 কত আসবে 18,000 তাহলে আমার টোটাল পিরিয়ড কস্ট কত আসবে দেখেন অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে 58,000 28,000 28,000 আর হলো আর আমার হচ্ছে 30,000 ভেরিয়েবল এটা তো আসবে না 58,000 ঠিক আছে। হ্যাঁ এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি জি স্যার কারো কোনো কনফিউশন আছে এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে এই জায়গায় সবাই চুপ কনফিউশন নাই তাই না স্যার ওকে তাহলে আমরা ঠিক বলেন ওকে তারপর আমরা যদি দেখি আমরা অলরেডি এই জিনিসটা জেনেছি কিভাবে করতে হয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ কোশ্চেন জি করেন। স্যার আমরা স্যার জানতে পেরেছি যে ভ্যারিয়েবল কস্টিংটা স্যার ইন্টারনাল ডিসিশন মেকিং এর জন্য করে। জি তো স্যার আমরা তো স্যার অনেক মানে ব্রেক ইভেন অ্যানালাইসিস করে থাকি স্যার যে যেমন ওখানে তো স্যার মানে ফিক্সড কস্টটা কনসিডার করে থাকে তাহলে কি স্যার মানে ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর জন্য কি স্যার মানে ফিক্সড কস্টটা কি ইমপ্যাক্ট ফেলছে না কোনো যেহেতু আমি আপনার কোশ্চেনটা বুঝিনি আবার বলেন। মানে স্যার এক মিনিট এখানে ভ্যারিয়েবল কস্টিং এর মেথডে তো জি বলেন মানে ভ্যারিয়েবল কস্টিং মেথডে তো স্যার মানে আমরা ফিক্সড কস্টটা কনসিডার করছি না মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা মানে ফিক্সড তো এই এলিমেন্টটা কি স্যার মানে ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এর ভেরিয়েবল কস্টিং মেথডে প্রোডাক্ট কস্ট হিসেবে আপনি কনসিডার করছেন না। আবারও বলি ভেরিয়েবল কস্টিং মেথডে আপনি প্রোডাক্ট কস্ট হিসেবে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কনসিডার করছেন না মানে এটাকে কি ট্রিটমেন্ট করছেন কি হিসেবে পিরিয়ড কস্ট হিসেবে অর্থাৎ যে পিরিয়ডে আপনি ইনকাম স্টেটমেন্ট তৈরি করছেন সেই পিরিয়ডে তো এই কস্টটা আপনার ইনকাম স্টেটমেন্টে চার্জ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার এখন বুঝতে পেরেছি। ওকে আমরা যে কাজটা করব আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বা আমাদের টার্গেট প্রফিট কি হবে এটা আমরা সিভিপি অ্যানালাইসিসে করব। সিভিপি অ্যানালাইসিসটা জাস্ট আমাদের এই চ্যাপ্টার পড়ি এই পার্টটা পড়ি আমরা আবার সিভিপি অ্যানালাইসিস শুরু করব। আমরা অ্যাবজর্পশন কস্টিং বা ভেরিয়েবল কস্টিং এর যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে সিভিপি অ্যানালাইসিস আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা আরেকটা প্রবলেম নিয়ে আমরা কথা বলি এটা হলো ইউনিট কস্ট কিভাবে কমপ্লিট করতে হয়। Harvey company produces a single product with the following information available. তারা number of units produce করে annually 25,000
তাদের ভেরিয়েবল কস্টে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো $10 পার প্রোডাক্ট। তার মানে আমি বলতে পারি ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো 10। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 3। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইয়ার দেওয়া আছে 1,50,000 and selling and administrative expenses per year for 1 lakh. So আমরা যদি এখান থেকে পার ইউনিট কস্ট বের করতে পারি পার ইউনিট কস্ট, আমরা পার ইউনিট কস্ট যদি বের করি তাহলে কি আমরা একটু দেখি। তো ইউনিট প্রোডাক্ট কস্ট আমরা যদি যাই নিচে, তাহলে আমার প্রথমে কি দেওয়া আছে দেখেন, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে আমার কি দেওয়া আছে, ডিরেক্ট মেটেরিয়াল, direct labor and variable manufacturing overhead দেওয়া আছে। আমার কত আছে 10 এবং 10 দুইটাই ভেরিয়েবল এবং অ্যাবসর্পশন আসবে। এবার আমরা যদি আসি ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে, আমার টোটাল কত দেওয়া আছে 1,50,000 আর আমরা প্রডিউস করেছি কি 25,000। তো 1,50,000 বা 25,000। তাহলে দেখেন আমার পার ইউনিট কস্ট আমরা বের করতে যাই, তাহলে আমার কি হচ্ছে কস্ট আমাদের, আমরা যদি অ্যাবজর্পশন কস্টিং আসে আমাদের কত আসছে 16 টাকা, আর ভেরিয়েবল কস্টিং আসছে আমার কত আসছে 10 টাকা। এবার আমরা আসি এখান থেকে যদি আমার পিরিয়ড কস্ট বের করতে বলা হয়, পিরিয়ড কস্ট কত হবে অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে বলেন তো কেউ? অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমার পিরিয়ড কস্ট কত হবে? অ্যাবজর্পশন কস্টিং 13 টাকা। 1 লাখ স্যার। জি বলেন। হ্যাঁ, অ্যাবজর্পশনে 1,75,000 1,75,000 হবে। কারণ অ্যাবজর্পশন হ্যাঁ, কস্টিং অনলি সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স না, আমার পিরিয়ড কস্ট 1,75,000 হবে। হবে। তাহলে 3 টাকা করে ভেরিয়েবল কস্ট, টোটাল নাম্বার অফ ইউনিটস প্রডিউস করেছি বা সেল করেছি 25,000। So 25,000 multiplication by 3, so 75,000 plus 1 lakh, it's equal to 1,75,000. And if you consider the variable costing, then what will be the period cost? Yes, variable costing যদি আমরা চিন্তা করি period cost কত হবে বলেন? হবে। তার মানে 1,75,000 এর সাথে আমার কি যোগ হবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা যোগ হবে 3,25,000। 1,75,000 প্লাস হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,50,000। So total it will be equal to 3,25,000। ঠিক আছে, আমরা অলরেডি এটা জানি। আমরা দেখেন এই জায়গায় এই প্রবলেমটা একটু পর পর এক্সটেনশন হিসেবে আসতেছে। Let assume the following additional information for Harvey Company. 20,000 units were sold during the year at a price of 30 each. There is no beginning inventory. Now let's compute the operating income using both absorption and variable costing. তাহলে both মেথডে আমরা ইউজ করে আমাকে কি করতে হবে, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো আমরা 25,000 ইউনিট প্রোডাকশন করেছি। তো আমরা এখন যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করব আমরা একটু টোটাল ইনফরমেশন গুলো নিয়ে কাজ করি। ঠিক আছে, আমি কাজ করি, আমার নাম্বার অফ ইউনিটস প্রডিউস করেছিলাম কত, এটা হলো কন্টিনিউয়েশন প্রবলেম। ঠিক আছে, সো একটার পর একটা নতুন করে সিনারিও দিবে, আমাদের সেই সিনারিও আমরা সলভ করব। সো 25,000 আমরা কি করেছিলাম, প্রোডাকশন করেছিলাম। ঠিক আছে, আর আমাদের এই জায়গা বলে দেওয়া আছে যে আমাদের সেল করেছি কত 20,000, তার মানে টোটাল সেলস ইউনিট হলো 20,000। সেলস প্রাইস পার ইউনিট কত দেওয়া আছে 30। ঠিক আছে, নো বিগিনিং ইনভেন্টরি, নো বিগিনিং ইনভেন্টরি, তার মানে বিগিনিং কোনো ইনভেন্টরি আমার নেই। আমাকে বের করতে হবে কি ending. নেট অপারেটিং ইনকাম ইউজিং বোথ অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং মেথড। তো আমরা নেট অপারেটিং মেথড আমরা আগে অলরেডি ইউনিট কস্ট আমরা জানি, তাই না? সো আমাদের বাকি যে কস্টগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমাদের কাছে নিয়ে রাখি, আমাদের জন্য বেটার হবে। সো ভেরিয়েবল সেলিং কস্ট পার ইউনিট আমার কত দেওয়া আছে, ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 3। সেলিং লিখেছি, তো আমি চেঞ্জ করে দিই, সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স পার ইউনিট হলো 3। ঠিক আছে,
আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে কত 1,50,000 আমার ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স কত দেওয়া আছে 1 লাখ 1 লাখ এই আমি জাস্ট ইনফরমেশনগুলো এই জায়গায় নিয়েছি আর কোনো কিছু করিনি তো আমরা এবার কি করব ইনকাম স্টেটমেন্ট করব ইনকাম স্টেটমেন্ট ঠিক আছে প্রথম করব কি করার মেথডে অ্যাবজর্পশন মেথড আমরা যদি সেলিং বা আমরা রেভিনিউ সেলস রেভিনিউ বলি সেলস রেভিনিউ আমার কত আসে কত আসবে আমি 20,000 ইউনিট সেলস করেছিলাম আর আমি পার ইউনিট সেলস প্রাইস কত আমার 30 টাকা তাহলে আমার টোটাল সেলস রেভিনিউ কত 6 লাখ ব্যাস কি আসবে কস্ট অফ গুড সোল্ড গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড আমার কত হবে বলেন আমি সেল করেছি কত ইউনিট 25,000 ইউনিট 20,000 ইউনিট সেল 20,000 সরি 20,000 আপনাদের জন্য বেটার হবে স্যার 20,000 সরি ঠিক আছে তাহলে ইনভেন্টরি বিগিনিং বিগিনিং তো নাই ইনভেন্টরি বিগিনিং ঠিক আছে আমার বিগিনিং ইনভেন্টরি কত ছিল নাই আমার বিগিনিং কোনো ইনভেন্টরি ছিল না তারপর কি হবে সিওজিএম তাহলে আমি ম্যানুফ্যাকচার করছি কত 25 25,000 25,000 পার ইউনিট কস্ট কত অ্যাবজর্পশন কস্টিং এ প্রোডাকশন কস্ট 16 16 তাহলে কস্ট অফ গুডস available cost of goods available for sale আসছে 4 লাখ লেস 4 লাখ less cost of goods sold এর কত হবে 5,000 আমি প্রোডাকশন করছিলাম 25,000 সেল করেছি কত হ্যাঁ 20,000 20,000 তার মানে 5,000 আমার রয়ে গেছে আর আমার পার ইউনিট কস্ট কত 16 টাকা তাহলে আমার 16 টাকা তাহলে আমার কত হবে সিওজিএস 20,000 3,20,000 টাকা তাহলে আমার গ্রস প্রফিট কত হবে গ্রস প্রফিট হচ্ছে 2 লাখ। 5,000 কি হবে 2,80,000 2,80,000 টাকা লেস জি স্যার সেলিং এন্ড administrative expense ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল পোরশনটা কত হবে স্যার 3 ইয়া হবে 20,000 গুণ হবে আমি দেখেন আমার ভেরিয়েবল পার ইউনিট কত এত এটা ডাইরেক্টলি রিলেটেড টু সেলস ঠিক আছে হ্যাঁ সেলস এর Sales ভেরিয়েবল এরটা কস্ট হবে আসবে। তাহলে হবে না আর ফিক্স কত হবে এই যে ইয়া হবে 1,50,000 ফিক্স সেলিং এর 1 লাখ টোটাল কত তাহলে আমার টোটাল কত হবে 60,000 হলো 1 লাখ কত হচ্ছে ফিক্স কস্ট হলো আমার 1,60,000 তাহলে আমার নেট অপারেটিং প্রফিট হবে আমার গ্রস প্রফিট কত 2,80,000 মাইনাস 1,60,000 তাহলে আমার নেট অপারেটিং প্রফিট কত আসছে 1,20,000 কারো কোনো কনফিউশন আছে এই জায়গায় এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে না স্যার তো আমরা সবাই বুঝেছি আমরা ধরে নিতে পারি এখন একটা জিনিস দেখেন এই জায়গায় যে আমরা এই কাজটা করেছি এই কাজটা আমি না করলেও পারতাম আমি কিভাবে করতাম আমি একটু দেখাচ্ছি এটা না করে আমি যদি এই জায়গায় এইভাবে করতাম দেখেন আমি কি করতাম কস্ট অফ গুডস না আমি এখান থেকে নিয়ে যাই তাহলে আমার কস্ট অফ গুডস আমার কত হইতো আমি বিক্রি করছি কয়টা কস্ট অফ গুডস মানে যে আইটেমগুলো বিক্রি করছি তার কস্ট এত এটা পার ইউনিট কস্ট কত আমার অ্যাবজর্পশন কস্টিং এ 16 তাহলে দেখেন আমার অঙ্ক দেখেন ঠিকই হয়ে যাচ্ছে তো এটা আমার উপর ডিপেন্ড করে যে আমি প্রবলেমটা কিভাবে সলভ করব
আছে? দেখেন আমি এটা এইভাবে করতে পারি, আমি সরাসরি কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারি। কিভাবে করতে পারি? আমি এটাকে যত ইউনিট সেল করেছি তার সাথে পার ইউনিট কস্টটাকে দিলাম। ঠিক আছে, আমি কি করেছি, কস্ট অফ গুডস সরাসরি বের করতে পারি। কিভাবে বের করতে পারি? অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিট কস্ট আমার 16 টাকা, আমি সেল করেছি কত, 20,000 ইউনিট, তো 20,000 ইনটু 16 হলে 3,20,000 টাকা। অথবা আমি কি করতে পারি, এভাবে বিগিনিং ইনভেন্টরি যোগ সিওজিএম মাইনাস ক্লোজিং স্টক, তারপর কস্ট অফ গুডস বের করতে পারি। তো ইটস আপ টু ইউ যে আপনি কিভাবে করবেন। ঠিক আছে, আপনি যদি এই মেথডগুলোতে করেন তাহলে এটা বের করে নিতে হবে। ঠিক আছে, এবার আমরা যাই অ্যাবজর্পশন কস্টিং এ। সবাই কি বুঝতে পেরেছেন কিভাবে করে ইনকাম স্টেটমেন্ট? জি স্যার। ওকে, আমরা এবার যদি ভেরিয়েবল কস্টিং এ যাই তাহলে কিভাবে করে আমরা একটু দেখি। আমাদের সেলস রেভিনিউ কত আছে? 5 লাখ। সো আমরা সেলস রেভিনিউ নরমাল দুই মেথডে যা আছে আমার এই মেথডে কি হবে, তাহলে লেস কি হবে? ভেরিয়েবল কস্ট অফ গুডস। ভেরিয়েবল কস্ট অফ ভেরিয়েবল সিওজিএস, আমি বেশি না লিখে ভেরিয়েবল সিওজিএস। আমি কি করতে পারি, ভেরিয়েবল সিওজিএস কত হবে? আমি যত ইউনিট সেল করেছি কত ইউনিট? 20,000। আর 10 গুণন 20,000 কত? 10। আমি এভাবে ডিরেক্টলি লিখতে পারি অথবা এটাকে ব্রেকআপ দিয়েও লিখতে পারি। ঠিক আছে, তো আমি যে কাজটা করবো আমি এভাবে লিখবো না, আমি এই জায়গায় যে কাজটা করি, ভেরিয়েবল এক্সপেন্স ভেরিয়েবল সিওজিএস বের করব। ভেরিয়েবল সিওজিএস আমরা বের করব কিভাবে বলেন, কিভাবে বের করব? এফজি বিগিনিং কত ছিল? ছিল না। অ্যাড সিওজিএম ভেরিয়েবল সিওজিএম আমার কত হবে? 25 আমি 25,000 প্রোডাকশন করেছি ইনটু ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত? 10। তাহলে আমার টোটাল কত আসছে? তাহলে আমার কি এটা কি হবে বলেন? ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। লক্ষ 50,000 লেস কি হবে? এন্ডিং ইনভেন্টরি। এফজি ক্লোজিং কত হবে? 5,000 ইনটু 10 টাকা পার ইউনিট। ঠিক আছে, তাহলে ভেরিয়েবল সিওজিএস কত হবে? মাইনাস। ঠিক আছে, এবার ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন কত আছে? পার ইউনিট কত আছে? 3 টাকা করে না? 3 দেখাচ্ছে, আমি এটা ইউজ করি। ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিন 3 টাকা করে, আর আমি সেল করেছি কত ইউনিট? 20,000। 20,000। সো টোটাল ভেরিয়েবল কস্ট কত? 2 লাখ। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 6 লাখ থেকে 3,40,000 লেস ফিক্সড এক্সপেন্স। তাহলে কি হবে? ম্যানুফ্যাকচারিং কত আছে? 1.5 লাখ আর ফিক্সড সেলিং আছে 1 লাখ। ঠিক আছে, তাহলে আমার টোটাল কত আসছে? 2 লাখ 50। তাহলে টোটাল ফিক্সড 2,50,000। তাহলে আমার নেট অপারেটিং ইনকাম কত আসছে? 3,40,000 মাইনাস 90,000। 2 লাখ 50। তাহলে দেখেন আমার ভেরিয়েবল কস্টিং আমার প্রফিট কত আসছে? 90,000। আর অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট কত আসছে? 1,20,000। তাহলে ডিফারেন্সটা কত আসছে? 30,000। 30,000 ডিফারেন্স কেন আসছে? 5 কেন 30,000 টাকা ডিফারেন্স আসছে?
আপনি দেখেন আমরা যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট বলছিলাম, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট উপরে দেখেন তো কত করে আসছিল? 16 কত করে ছিল? 6 টাকা করে, তাই না? আর আমার আনসোল্ড বা ফিনিশ গুড এন্ডিং ক্লোজিং ইনভেন্টরি কত ছিল? 5000। তাহলে 30 ভাগ 5000 কত পারেন কত? যেহেতু ভেরিয়েবল কস্টিং এ আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টটাকে পিরিয়ড কস্ট হিসেবে ট্রিট করেছি, এর সাথে এই 30,000 টাকা ডিফারেন্স আসছে। নতুবা আমার কি আসতো? সমান হতো। আমরা যদি কোনো ক্লোজিং স্যার একটু রিপিট করবেন স্যার, মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিল আর কি ভিডিওটা। কি বন্ধ হয়ে গেছিল? স্যার আপনার কথা মানে শুনে কথা শুনতে পাচ্ছেন না? না স্যার, একটু সময়ের জন্য আর কি, 1 মিনিট। ওকে, আমরা যে বলছিলাম যে আমার যে ফিক্সড অ্যাভারেজ কস্টিং আমরা প্রফিট বের করেছি সেটা কত? আমার 1,20,000। হোয়াট ইজ ভেরিয়েবল কস্টিং যেটা বের করেছি সেটা হলো আমার 90,000। দুটোর মধ্যে ডিফারেন্সটা আমার কত আসছে? 30,000। এই 30,000 ডিফারেন্সটা কেন হয়েছে? ফার্স্ট যেটা হলো আমার এফজেড ক্লোজিং প্রাইস কত? ক্লোজিং ইউনিট কয়টা? 5,000। 5,000 আমার কয় টাকা? ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট নিয়ে যাও টাকাটা নিয়ে যাও। কস্ট পার ইউনিট কত ছিল? 5 টাকা নাকি 6 টাকা? 6 টাকা যে স্যার। প্রবলেমটাতে দেখি, এই যে দেখেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত? 1,50,000। আমি প্রোডাকশন করছি 25,000। 1,50,000 25,000 বাদ করলে পার ইউনিট কত? 6 টাকা। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত? 6 টাকা। 6 টাকা। এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কত আসে? 30,000 টাকা। তাহলে এই যে 30,000 টাকা ডিফারেন্স, এটা কিসের জন্য ডিফারেন্সটা হয়েছে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের জন্য। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই 30,000 এক্সপেন্সটা স্যার অ্যাবজর্পশন কস্টিং এ মানে আসে নাই, আর তো ভেরিয়েবল কস্টিং এ আসছে স্যার, এটাই তো স্যার। না, কেন হচ্ছে আমি আবার বলি। নরমালি যখন আমার ক্লোজিং ইনভেন্টরি থেকে যায়, এই ক্লোজিং ইনভেন্টরিটা আমরা কোথায় রিপোর্ট করি? কস্ট অফ গুডস। ব্যালেন্স শিটে। আমার যদি কোনো ইনভেন্টরি আনসোল্ড অবস্থায় থেকে যায় ইয়ার এন্ড বা মান্থ এন্ডে, এটা আমার কি হয়? ব্যালেন্স শিটে ইনভেন্টরি আমরা শো করি না? তাহলে এই 30,000 টাকা আমরা ব্যালেন্স শিটে ইনভেন্টরি হিসেবে শো করেছি। হোয়ারেস যখন আমরা ভেরিয়েবল কস্টিং করব, এটা কি করেছি আমরা? এটা আমরা পিরিয়ড কস্ট হিসেবে ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স হিসেবে শো করে দিয়েছি। যার কারণে দুইটা মেথডোলজিতে 30,000 টাকা ডিফারেন্স আছে। যখন পরবর্তী বছরে আমরা আবার এই জিনিসটা সেল করে দিব, যেটা ব্যালেন্স শিটে ইনভেন্টরি হিসেবে আছে, সেল করে দিব, তখন এই 30,000 টাকা যে আমরা অ্যাসেট হিসেবে রেকর্ড করে রেখেছি সেটা রিলিজ হয়ে যাবে। ঠিক আছে? আমরা যখন রিকনসিলিয়েশন করাবো তখন এই জিনিসটা দেখবো। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। অথবা আমি একটা কাজ করি, এখানে একটা জিনিস দেখে, আমার এটা হলো আমার অ্যাবজর্পশন কস্টিং, আর এটা হলো ভেরিয়েবল কস্টিং। ঠিক আছে? প্রফিট আমার কত আসছে? এটাতে 1,20,000, আর এটাতে 90,000। এখন দেখেন, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ডিফার্ড ইনভেন্টরি দিয়ে দিছি তো। টাকা নিয়ে ইনভেন্টরিতে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ডিফার্ড ইনভেন্টরি এটা কোথায় হয়? স্যার আপনি একটু সবাইকে একটুখানি মিউট করতে বলবেন, অনেক সাউন্ড আসতেছে। এখন কি বলবো বলে তো আসলে তাহলে এই দুইটা মেথডে আমার ডিফারেন্স এই জায়গায় কত আসছে? 30,000। আমরা বের করার চেষ্টা করছি যে এই 30,000 টাকা কেন আসছে। ঠিক আছে? 30,000 টাকা কেন আসছে? কারণ আমার অ্যাবজর্পশন কস্টিং আমার কি হয়েছে? এই 30,000 টাকা ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা ইনভেন্টরিতে ডিফার্ড হয়েছে। ডিফার্ড হলে আমার কি হবে? এটা আমাকে এই জায়গায় ভেরিয়েবল কস্টে এই অ্যামাউন্টে যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখেন আমার কি হবে? আমার প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং
এটা যদি দেই এই জায়গায় আমি একটা অ্যামাউন্ট দেব আন্ডার 1,20,000 টাকা বা আমি এটা ভেরিয়েবল কস্টিং দিয়ে করি ভেরিয়েবল কস্টিং কত আছে আমার 90,000 টাকা তাই না আমার যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের ডিফার্ড ইন ইনভেন্টরি হয়েছে আমার অ্যাবজর্পশন কস্টিং এর সেটা তাহলে আমি যদি ভেরিয়েবল কস্টিং এর সাথে যোগ করি তাহলে আমার কি হবে 90,000 প্লাস 30,000 সমান কি হবে তাহলে প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিংটা বেড়ে যাবে আমরা একটু পরে আরেকটা প্রবলেম করব সো যখন করব তখন এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এটা নিয়ে আমরা থাকছি না সো মোটামুটি আমরা দুইটা মেথডে আমরা প্রফিটটা বের করেছি বাট রিকনসিলিয়েশনটা নিয়ে আমরা একটু ফার্দার কথা বলবো একটু পরে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন যখন ম্যাথ করতে বলবো তখন বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার মানে এখন বুঝি না কথা শুনতে পাচ্ছি না নিজে যখন ম্যাথ করতে বসবো তখন বুঝতে পারবো যে আমার কোন কোন জায়গাগুলোতে ল্যাকিং আছে এই মুহূর্তে তো স্যার বুঝতে পারছি না স্টিল কনফিউজড আমি আসলে কি এখন মনে হচ্ছে যে বুঝতে পারছি যখন নিজে ম্যাথ করতে বলবো তখন বোঝা যাবে যে আসলে কোন কোন জায়গায় আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আমাদের দেখেন এই জায়গায় যদি আমরা কম্পেয়ারিং টু মেথডটা বলি আচ্ছা এটাও পরে আমরা দেখাচ্ছি তো এটা বলি ভেরিয়েবল কস্টিং এর নেট ইনকাম হলো আমার 30,000 টাকা আর আমার যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট সেটা অ্যাবজর্পশন কস্টিং এর ডিফার্ড হয়েছে সেটা যদি ভেরিয়েবল কস্টিং এর ইনকামের সাথে যোগ করি তাহলে আমার অ্যাবজর্পশন কস্টিং এর নেট অপারেটিং ইনকামটা বেড়ে যাবে এইটাকে বলা হয় রিকনসিলিয়েশন ঠিক আছে এটা একটু পরে আমরা আবার করব তো আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে এবার আমরা একটা এক্সটেন্সিভ প্রবলেম করব সেম জিনিসটাই একটা এক্সটেন্সিভ লেভেল আমার ফার্স্ট ইয়ারে আমাদের কি হয়েছিল আমরা 25,000 প্রোডাকশন করেছিলাম সেল করেছিলাম কত হাজার 20,000 সো ক্লোজিং ইনভেন্টরি হিসেবে আমার 5,000 আসছে ওই প্রবলেমটারই এটা একটা এক্সটেনশন ইয়ার 2 তে গিয়ে ওরা বলতেছে যে ইয়ার 2 থেকে আমরা প্রোডাকশন করছি 25,000 কিন্তু সেল করেছি 30,000 ইনভেন্টরি রয়ে গেছিল এর জন্য স্যার বেশি সোল্ড হয়েছে তার জন্য আগের ইনভেন্টরি রয়ে গেছিল এর জন্য বেশি সেল করতে হবে এক্স্যাক্টলি 5,000 রয়ে গেছে এবার প্রোডাকশন করছি 25 তাহলে 5 আর 25 30 আমরা এবার সোল্ড করেছি 30,000 আমার আগে বিগিনিং ইনভেন্টরির কথা বলা আছে সেলস প্রাইস দেওয়া আছে আমার ভেরিয়েবল কস্টিং ওভারহেড কস্টিং এর সব ইনফরমেশনগুলো আগের মতই আছে আমাকে বলা হচ্ছে যে এটা থেকে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে তো আমরা যখন ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে যাব আমরা এবার যে কাজটা করব আমাদের তো এগুলো তৈরি করা আছে ফার্স্ট ইয়ারের জন্য তাই না ফার্স্ট ইয়ারের জন্য তো আমাদের তৈরি করা আছে নাকি জি স্যার তো আমরা যে কাজটা করব আমরা বলবো যে এই জায়গাটা আমরা যে তৈরি করেছি এটা হলো ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের জন্য আমরা করেছি এবার আমরা কি করব আমরা একটা সেকেন্ড ইয়ারের জন্য করব আমরা কি করব সেকেন্ড ইয়ারের জন্য করব ঠিক আছে সেকেন্ড ইয়ারের জন্য যদি আমরা করতে চাই সেকেন্ড ইয়ারে আমরা সেল করেছি কত আর যদি প্রবলেমটা আসি 30,000 তাই না তাহলে 30,000 যদি আমি সেল করি কত করে সেল করেছি $30 করে ডলার পার ইউনিট সেকেন্ড ইয়ারে আমি সেল করেছি কত 9 লাখ সেকেন্ড ইয়ারে কি আমার বিগিনিং ইনভেন্টরি কত আছে ফার্স্ট ইয়ারে ক্লোজিংটা সেকেন্ড ইয়ারে কি বিগিনিং ইনভেন্টরি বিগিনিং আমি সেকেন্ড ইয়ারে ম্যানুফ্যাকচার করেছি কত হাজার 25,000 ইনটু অ্যাবজর্পশন কস্টিং এর পার ইউনিট কস্ট কত 16 আমি বের করে বলেছি আমার সেকেন্ড ইয়ারে ক্লোজিং কত তাহলে 0 তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কত আসবে তাও তো আপনার প্রমোশন প্রফেশনাল যেটা এটা ভাব হ্যাঁ আমি ইয়া করুম নি ওরা ভাব করে মুরসালিন ভাইয়া আপনার মাইকটা একটু অফ করে রাখেন প্লিজ আচ্ছা আমি একটু কথা বলি কে কথা বলছিলেন আপনারা যদি সাউন্ড না করে কথা বলেন তাহলে বেরিয়ে যাবেন প্লিজ মানে আপনারা আমার সাথে কথা বলবেন বাট আপনারা যদি কারোর সাথে কথা বলবেন তাহলে আপনারা মিউট করে নেবেন মিউট করে তারপর কথা বলবেন ঠিক আছে আচ্ছা
তাহলে আমরা সেকেন্ড ইয়ারে আমরা কি করলাম, আমাদের বিগিনিং ইনভেন্টরি ছিল ফার্স্ট ইয়ারে, ক্লোজিংটা সেকেন্ড ইয়ারে বিগিনিং হবে। সেকেন্ড ইয়ারে আমরা কিছু ম্যানুফ্যাকচার করেছি, সেটার অ্যামাউন্ট হলো 25,000। সো অ্যাবজর্পশন কস্টিং এ আমার 16 টাকা করে পার ইউনিট কস্ট, সো 25,000 ইনটু 16 4 লাখ। তো টোটাল আমার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হলো 4,80,000। আমি যেহেতু 5,000 বিগিনিং ছিল, 25,000 প্রোডাকশন করছি, টোটাল 30,000। আমি সেলও করেছি 30,000, সো আমার কোনো ক্লোজিং ইনভেন্টরি ছিল না। সো আমি এখান থেকে আমার কস্ট অফ গুডস বের করলাম 4,80,000। আমার যদি সেলস থেকে কস্ট অফ গুডসটা বাদ দিই তাহলে আমার গ্রস প্রফিট থাকে 4,20,000। এবার যদি সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বের করি, আমার পার ইউনিট সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত, 3 টাকা করে। 3 টাকা করে হলো আমার সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি সেল করছি কত ইউনিট সেকেন্ড ইয়ারে, 30,000। তাহলে 90,000। আমার ফিক্সড এক্সপেন্স কত আছে সেলিং এ, 1 লাখ। তাহলে আমার টোটাল ফিক্সড এক্সপেন্স কত আসবে, টোটাল ভেরিয়েবল, টোটাল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আসবে আমার 1,90,000। তাহলে আমার টোটাল অপারেটিং ইনকাম, টোটাল ঠিক আছে, তাহলে টোটাল অপারেটিং ইনকাম আমার কত আসবে, 2,30,000। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। এবার আমরা চলে যাই ভেরিয়েবল কস্টিং এ। ভেরিয়েবল কস্টিং এ আমরা যদি যাই তাহলে আমার সেলস রেভিনিউটা এটাতে যা আছে তাই আসবে, তাই না? সেলস রেভিনিউ তো আমার চেঞ্জ হবে না। তো আমি 9 লাখ টাকা সেলস রেভিনিউ আমি আসলাম। এবার আমরা আসি ভেরিয়েবল কস্ট অফ গুডস যদি আমরা আসি, তাহলে আমার প্রথমে আসবে এফজি বিগিনিং। এফজি বিগিনিং হলো ভেরিয়েবল কস্টিং এ আমার যে ক্লোজিংটা ছিল সেটা হবে এফজি বিগিনিং। তো আমার ক্লোজিং কত আছে, 50,000। 50,000। আমি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কত হয়েছে, 25,000 ইউনিট প্রোডাকশন করেছি। আর ভেরিয়েবল কস্টিং এর পার ইউনিট কস্ট কত ছিল, 10 টাকা। তাহলে টোটাল কস্ট অফ ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করেছি। আমার ক্লোজিং স্টক কত, 0। তাহলে আমার কি আসবে, ভেরিয়েবল সিউজি হলো 3 লাখ। আমার ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কত আসবে, 3 ইনটু 30,000 সেল করেছি, 90,000। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট আমার কত আসবে, 3,90,000। তাহলে আমি যদি এখান থেকে বাদ দেই তাহলে আমার এটা কি বেরোবে, কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে গেলাম। এবার আমি আসি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আমার কত ছিল, টোটাল 1,50,000 ফিক্সড ম্যানুফ্যাকচারিং। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমার কত আছে, 1 লাখ। তাহলে আমার টোটাল কত আসছে, 2,50,000। তাহলে আমার অপারেটিং প্রফিট কত আসছে, 2,60,000। দেখেন প্রথম বছরে আমার অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট ছিল কত, 30,000 টাকা বেশি। আর সেকেন্ড ইয়ারে অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট কত আসছে, 30,000 টাকা কম। 2,30,000 টাকা। আর এখানে হলো 2,60,000 টাকা। এবার যদি আমরা রিকনসিলিয়েশন ফার্স্ট ইয়ার, তারপর আমরা যদি সেকেন্ড ইয়ার করি তাহলে কি হচ্ছে দেখেন। তাহলে সেকেন্ড ইয়ারে আমার ভেরিয়েবল কস্টিং এর প্রফিট কত, 2,60,000 টাকা। আমার এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ইনভেন্টরি ডিফার্ড হয়েছিল, এটা এই সেকেন্ড ইয়ারে এসে কি হয়েছে, আমি সেল করে দিয়েছি না, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে আমি যদি 2,60,000 মাইনাস করি তাহলে 2,30,000 টাকা অ্যাবজর্পশন কস্টিং আসবে। এই জিনিসটা কে বুঝছেন বলেন তো? আমরা বলছি ফার্স্ট ইয়ারে আমার ভেরিয়েবল কস্টিং এর প্রফিট ছিল 90,000। আমি যখন অ্যাবজর্পশন কস্টিং এ বের করব তার সাথে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট যেটা ইনভেন্টরি হিসেবে ডিফার্ড হয়েছে সেটা আমি অ্যাড করব। করার পরে আমার অ্যাবজর্পশন কস্টিং এ আমার টোটাল ইনকাম কত সেটা বের হবে। সেকেন্ড ইয়ারে এসে আমি আমার ভেরিয়েবল কস্টিং এর প্রফিট 2,60,000 টাকা হয়েছে লিখেছি। আর আমি যে ফার্স্ট ইয়ারে আমার যতটুকু কস্ট ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ডিফার্ড হয়েছিল সেকেন্ড ইয়ারে গিয়ে এটা রিলিজ হয়ে গেছে। তার মানে এটা এখন আমার আর ইনভেন্টরি হিসেবে অ্যাসেট হিসেবে ব্যালেন্স শিটে নেই, রিলিজ হয়ে গেলে এখন আমার অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট হবে 30,000 টাকা কমবে। তো 2,60,000 থেকে 30,000 টাকা বাদ দিলাম, তার কাছে 2,30,000 টাকা। তো এটা হলো আমার রিকনসিলিয়েশন। আমরা যদি এই পর্যন্ত আসি, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে?
No, sir. এনি কোশ্চেন? কারণ কি আমরা সেকেন্ড এখন স্যার, এমন একটা প্রবলেম করবো। জি সেকেন্ড ইয়ারের ভেরিয়েবল কস্টিংটা স্যার একটু জাস্ট একটু রিভিউ করেন স্যার, একটু কষ্ট করে। বলেন কোন জায়গায় প্রবলেমটা একটু বলেন। জি বলেন বলেন কোথায় প্রবলেম আছে একটু বলবেন। স্যার সিওজিএসটা স্যার যেভাবে এসেছে আর কি স্যার, সেই জায়গাটাতে আর কি, মানে বিগিনিং। আচ্ছা আমার বিগিনিং ইনভেন্টরি যদি আমরা বলি, ফার্স্ট ইয়ারের ক্লোজিং টা সেকেন্ড ইয়ারের বিগিনিং। ফার্স্ট ইয়ারের ক্লোজিং কত আছে? 50,000। 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকা সেকেন্ড ইয়ারে কি হবে? স্যার বিগিনিং এটা হবে। ওপেন, স্যার ফার্স্ট ইয়ারের এন্ডিংটা সেকেন্ড ইয়ারে আমার বিগিনিং হয়ে যাবে। বিগিনিং হবে। তারপর সিএজিএম আমার ভেরিয়েবল কস্টের পার্মানেন্ট কস্ট কত ছিল? 10 টাকা। জি স্যার। আমি সেকেন্ড ইয়ারে প্রোডাকশন করছি কত? 25,000। 25,000, জি স্যার। 25,000 ইনটু 10 তাহলে কত হবে? 2,50,000। 2,50,000, জি স্যার। তাহলে বিগিনিং প্লাস সিজিএম যোগ করলে আমার কি হবে? স্যার ভেরিয়েবল কস্ট অফ ভেরিয়েবল গুডস কস্ট, ম্যানুফ্যাকচার। জি স্যার। আমার ক্লোজিং স্টক কত আছে? 0। বিগিনিং ছিল 5,000, প্রোডাকশন করছি 30,000, টোটাল 30,000, সেল করেছি 30,000। তাহলে কোনো ক্লোজিং স্টক নাই। জি তাহলে স্যার। আমার ভেরিয়েবল সিওজিএস কত হবে? স্যার 3 লাখ, জি স্যার। জি স্যার। আমার যেহেতু সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিতে হবে কন্ট্রিবিউশন মার্জিনের জন্য, তাহলে ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিন এক্সপেন্সটা আমার কি আসতে হবে? এটাকে নিয়ে আসতে হবে। জি স্যার। ভেরিয়েবল সেলিং এবং অ্যাডমিন এক্সপেন্স পার ইউনিট ছিল 3 টাকা। আমি জি সেল স্যার। করেছি কত ইউনিট? 30,000। তাহলে জি স্যার। 30,000 ইনটু 3 90,000 টাকা। তাহলে টোটাল ভেরিয়েবল এক্সপেন্স আমার কত হবে? 3 লাখ প্লাস 90,000 3,90,000, সমান হলো 90,000। 3,90,000 টাকা। জি স্যার। এখন 9 লাখ থেকে যদি টোটাল ভেরিয়েবল এক্সপেন্সটা বাদ দেই, তাহলে যেটা থাকবে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন, জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আর কোনো কনফিউশন? না স্যার। আমরা এখন যে কাজটা করব, আমরা একটা কম্প্রিহেনসিভ প্রবলেম করার চেষ্টা করব। এই প্রবলেমটা হলো 3 ইয়ার্স এর একটা প্রবলেম। দেখেন এক্সটেন্ডেড কম্পারিজন অফ প্রফিট ডেটা, এটা 3 বছরের ডেটা আছে। তো 3 বছরের ডেটার উপর বেস করে আমি কি করব? এই প্রবলেমটা সলভ করব। আমার বেসিক ডেটাতে কি কি আছে একজন একটু লিখে নেবেন, মেয়েতে একটু লিখে নেবেন। স্যার আমি পড়বো। হ্যাঁ জি একটু বলেন। স্যার এখানে বলতেছে এক্সটেন্ডেড কম্পারিজন অফ প্রফিট ডাটা। স্যার প্রথমে আছে হচ্ছে বেসিক ডাটা, যেটা প্রথমে আছে সেলিং প্রাইস 20 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট প্রডিউস 7 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইয়ার 1,50,000 টাকা, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পার ইউনিট সোল্ড 1 টাকা, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস পার ইয়ার হচ্ছে স্যার 90,000 টাকা। তারপরে স্যার আমরা এখানে 3টা বছরের জন্য স্যার ইউনিটস ইন বিগিনিং স্টক প্রথম বছরে নাই, দ্বিতীয় বছরে নাই, তৃতীয় বছরে স্যার 5,000 ইউনিট। ইউনিট প্রডিউসড প্রথম বছরে স্যার 25,000, দ্বিতীয় বছরে 25,000, তৃতীয় বছরে 25,000 এবং টুগেদার হচ্ছে স্যার 75,000। ইউনিট সোল্ড প্রথম বছরে 25,000, দ্বিতীয় বছরে 20,000, তৃতীয় বছরে 30,000, মোট মার হচ্ছে স্যার 75,000। ইউনিটস ইন এন্ডিং স্টক প্রথম বছরে স্যার 0, ইউনিট ইয়ার 2 তে স্যার 5,000 এবং ইয়ার 3 তে স্যার 0। তারপর স্যার ইউনিট প্রোডাক্ট কস্ট, এখানে স্যার ইউনিট ভেরিয়েবল কস্টিং, এটা হচ্ছে স্যার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট অনলি 7 টাকা করে, 7 টাকা 7 টাকা 7 টাকা 3 বছরের জন্য। তারপরে স্যার আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, সেখানে হচ্ছে স্যার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 7 টাকা করে 3 বছরের জন্য, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট টাকা 1,50,000 স্প্রেড ওভার দ্য নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইন ইচ ইয়ার, এটা স্যার 6 টাকা করে 3 বছরের জন্য। দ্য টোটাল অ্যাবজর্পশন কস্ট পার ইউনিট হচ্ছে স্যার 13 টাকা করে 3 বছরের জন্য। ওকে থ্যাংক ইউ। তো আমাকে এখন কি করতে হবে? এই দুইটা মেথডে আমাকে কি করতে হবে? ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? তো আমরা ইনকাম স্টেটমেন্টটা একটু তৈরি করি দুইটা মেথডে। আমরা নতুন করে একটা শীট নিলাম। তো আমরা ইনকাম স্টেটমেন্ট যেটা তৈরি করব, আমরা চাই এটাকে ফার্স্ট ইয়ার হিসাবে কনসিডার করতে। ফার্স্ট ইয়ার এটাকে আমরা সেকেন্ড হিসাবে কনসিডার করি। সেকেন্ড ইয়ার এটাকে আমরা থার্ড ইয়ার হিসাবে কনসিডার করি।
তো আমরা যেহেতু দুইটা মেথডেই আমরা জানি ইউনিট কস্ট কত, ভেরিয়েবল কস্টিং কত, অ্যাবজর্পশন কস্টিং কত, আমরা এই জিনিসটা আরেকবার একটু করব। তো আমরা যদি আসি পার ইউনিট কস্ট আমরা দুইটা মেথডে জানি, তাই না? আমরা যদি ইনকাম স্টেটমেন্টে যাই আন্ডার FSORT অ্যাবজর্পশন কস্টিং, তাহলে আমরা কি দেখি, আমরা একটু জিনিসটা বের করব। ঠিক আছে, আমার সেলস কত আছে দেখেন তো, ফার্স্ট ইয়ারে 25,000, তাই না? আর পার ইউনিট সেল করি কত করে? 20 টাকা করে। তাহলে দেখেন আমি যদি এরকম এই জায়গায় লিখি, ওকে, আমার টোটাল সেলস হলো ফার্স্ট ইয়ারে 25,000, পার ইউনিট সেল করতেছি কত করে? 20 টাকা করে, তাহলে আমার কত? 5 লাখ। এবার আমরা লেস কি হবে? কস্ট অফ গুডস সোল্ড, সিজিএস আমরা বের করব কিভাবে? এফজি বিগিনিং, তাই না? আমার বিগিনিং কি কিছু আছে দেখেন তো, ইউনিট কস্ট 0, প্রথম বছরে ছিল না স্যার। এবার অ্যাড কি হবে? আমি প্রোডাকশন করছি কত? 25,000, 25,000 প্রোডাকশন করেছি, আর অ্যাবজর্পশন কস্ট পার ইউনিট কস্ট আমার কত দেওয়া আছে? 13 টাকা। এই যে 13 টাকা করে দেওয়া আছে, 7 + 6 হলো 13 টাকা। তাহলে আমার টোটাল স্যার দেওয়া না থাকলে স্যার এটা বের করে নেওয়া যেত না, মানে বের করে নিতে হবে, পুরো ডাটাগুলো জি বের করে নিতে হবে। যেহেতু দেওয়া আছে আর আমি বের করছি না, ঠিক আছে? নাকি বের করে দেখাতে হবে? না স্যার, না স্যার, বের করে দেখাবো স্যার, একটু দেখি স্যার। বন্ধ হয়ে গেল নাকি? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছর দেওয়া আছে। তাহলে আমরা যদি যাই প্রবলেমটাতে যাই, আমার দেখেন উপরে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত? কস্ট পার ইউনিট, তো ভেরিয়েবল কস্টিংটা সরাসরি দেওয়া আছে কত করে? 7 টাকা করে, পার ইউনিট কস্ট 7 টাকা করে প্রতিটাতে দেওয়া আছে। তো এটা হলো আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা বইয়ের ভিতরেই, তার মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ঠিক আছে, এবার আসি ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট কত দেওয়া আছে? 1,50,000। তো ফার্স্ট ইয়ার আসি 1,50,000, ফার্স্ট ইয়ারে আমি প্রোডাকশন করছি কত দেখেন তো? 25,000, তাহলে আমার 6 টাকা। সেকেন্ড ইয়ার আসি, সেকেন্ড ইয়ারে আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 1,50,000, আর প্রোডাকশন করছি কত? 25,000, সেম। থার্ড ইয়ারে গিয়ে ছিল আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 1,50,000, প্রোডাকশন করছি 25,000। যদি আমার প্রোডাকশন চেঞ্জ হতো তাহলে আমার কি হতো? পার ইউনিট কস্টটা কি হতো? চেঞ্জ হয়ে যেত। জি স্যার। প্রোডাক্ট কস্ট পার ইউনিট আমরা অবশ্যই প্রশ্ন করতে। আর কোনো কনফিউশন আছে এখন? না স্যার। ওকে, এবার আমরা তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম না গুডস অ্যাভেলেবল ফর সেল। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এফজি ক্লোজিং, আমার ফার্স্ট ইয়ারে এফজি ক্লোজিং কি থাকার কথা? 25,000 কিনছি, 25,000 সেল করেছি, আমার কোনো ক্লোজিং স্টক আছে? নো স্যার। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমার কত হবে? মাইনাস 3,25,000। তাহলে আমার গ্রস প্রফিট কত হবে? 1,75,000।
না স্যার 1 লাখ পর্যন্ত, সরি। প্লাস কি হবে? সেলিং and administrative expenses. এক্সপেন্সেস। তাহলে আমার ভেরিয়েবল কত হবে? আমি কত হাজার বিক্রি করছি? 25,000 বিক্রি করছি। পার ইউনিটের কস্ট কত? এক করে টোটাল 25,000। 1 টাকা। আর ফিক্সড কত আমার? ফিক্স সেলিং এবং অ্যাডমিন কত আমার আছে? 90,000। 90,000 টাকা। টোটাল ফিক্সড কস্ট আমার কত আছে? 1,15,000। 1,15,000 টাকা আমার বেড়ে গেছে। তাহলে আমার নেট অপারেটিং ইনকাম কত? 50,000। মাইনাস হলো কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলতে পারেন। এবার আমরা সেকেন্ড ইয়ার আসি। সেকেন্ড ইয়ার আমি সেল করেছি কত? 20,000। তাহলে 20,000 কত করে সেল করেছি? 20 টাকা করে। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা সিইউজিএস আমরা বের করব। তাহলে আমাদের বিগিনিং ইনভেন্টরি কি? আগের ইয়ারের ক্লোজিং, ঠিক আছে? সেকেন্ড ইয়ার আমি প্রোডাকশন করছি কত? 25,000 ইনটু প্রোডাকশন কস্ট পার ইউনিট কত? 20 টাকা। 13 টাকা। 13 টাকা, সরি স্যার। তাহলে আমার এটা কত আসবে? এটা আমার ক্লোজিং স্টক কত? আমি প্রোডাকশন করছি 25,000। 5,000। 5,000। জাস্ট 1 মিনিট 5 গুণন 13। 5 গুণন 13 মানে কত? এই কাজটা করেছি। আমাদের প্রোডাকশন করেছি 25,000। আমার কত? 5,000 ইউনিট থাকতেছে, তাই না? 5,000 ইউনিট যদি থাকে তাহলে 5,000 ইনটু কত হবে? 13 টাকা করে। তাহলে আমার কস্ট অফ গুডস আমার কত হবে? মাইনাস 2,60,000। তাহলে আমার গ্রস প্রফিট কত হবে? 1,40,000। আমার ভেরিয়েবল সেলিং কত হবে? আমি সেল করছি কত? 20,000 ইনটু 1। আর আমার ফিক্স কত? 90,000 যা আছে তাই ছিল। এনজয় নেই। তাহলে আমার ফিক্স সেলিং এর অ্যাডমিন কত হবে? আমার নেট অপারেটিং ইনকাম কত হবে তাহলে? 30,000। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা না এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? সবাই একবার চুপ। না স্যার, স্যার বুঝতে পেরেছি স্যার। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার হ্যালো স্যার মনে শুনতে পারতেছেন না? স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। বলো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনতে, জি স্যার। ওকে, আমি আপনাদের কারোর কথা শুনতে পাচ্ছি না, এই জন্য বললাম। ওকে, সেকেন্ড ইয়ার আমরা করে ফেললাম। আমরা এবার থার্ড ইয়ারে যাই। থার্ড ইয়ারে যখন যাব, থার্ড ইয়ারে আমরা প্রোডাকশন সেল করেছি কত? দেখেন 30,000 ইউনিট। 30,000 ইউনিট। থার্ড ইয়ারে সেল করেছি 30,000 ইউনিট। সো 30 ইনটু 20। আমার থার্ড ইয়ারের বিগিনিং ব্যালেন্স কত আছে? সেকেন্ড ইয়ারে ক্লোজিং ব্যালেন্স। সেকেন্ড ইয়ারে ক্লোজিং ব্যালেন্স 65,000। থার্ড ইয়ারে আমরা প্রোডাকশন করেছি কত? 25,000 ইউনিট। 25,000। 25,000 ইনটু পার ইউনিট কস্ট কত ছিল? 13। তাহলে আমার টোটাল अवेलेबल ছিল এত। আমার ক্লোজিং স্টক কত থার্ড ইয়ারে? 0। তাহলে কস্ট অফ গুডস আমার কত হবে? 1,90,000। তাহলে আমার গ্রস প্রফিট কত হবে? 2,10,000। থার্ড ইয়ার আমি সেল করেছি কত ইউনিট? 30,000 ইউনিট। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে? 30,000 ইনটু 1। ফিক্সড কস্ট যা ছিল সেটাই হবে। তো টোটাল ফিক্সড কস্ট আমাকে টোটাল সেলিং কত? তাহলে আমার প্রফিট কত হবে? 90,000। সো আমরা অ্যাবজর্পশন কস্টিং কি করলাম? নেট অপারেটিং ইনকামটা তিনটা ইয়ারের জন্য আমরা কি করতে পারলাম? বের করতে পারলাম। সো আমরা যদি সেম জিনিসটাই আমরা যদি ভেরিয়েবল কস্টিং এর জন্য করি তাহলে কি হবে?
ভেরিয়েবল কস্টিং এর জন্য করি, আমার সেলস কি হবে? তো সেলস ফিগারটা আমরা উপর থেকে নিয়ে আসতে পারি ডিরেক্টলি। পাঁচ লাখ, 4 লাখ, 6 লাখ। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা তাহলে আমার কি হবে? লেস ভেরিয়েবল এক্সপেন্স। ভেরিয়েবল এক্সপেন্সের মধ্যে কি হবে? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, তাই না? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করবে কি হবে? 7 দেওয়া আছে। এফজি বিগিনিং, আমার বিগিনিং কত ছিল? ছিল না কোনো কিছু। অ্যাট সিজিএম আমি ম্যানুফ্যাকচার করছি কত? 25,000। 25,000 ইনটু, আর পার ইউনিট কস্ট ছিল 7 টাকা দেওয়া ছিল। 7 টাকা করে দিছে। টোটাল হলো আমার 1,75,000 ভেরিয়েবল। আমি Goods available for less FG closing কত? FG ক্লোজিং আমার ছিল না কোনো কিছু, ক্লোজিং স্টক নাই, তাহলে আমার ভেরিয়েবল COGS কত হবে? 75। ভেরিয়েবল COGS এটা। তারপর ভেরিয়েবল সেলিং এখন কত হবে? আমরা কত ইউনিট সেল করেছি? 25,000 into 1. 25,000 into 1, 2 লাখ। টোটাল ভেরিয়েবল কস্ট কত হবে? 2 lakh. কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 3 লাখ। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের করে ফেলেছি। লেস কি হবে? Fixed expense. তাহলে কি হবে? ম্যানুফ্যাকচারিং কত আসছে? ম্যানুফ্যাকচার এক্সপেন্স হবে 1,50,000 1,50,000। আর সেলিং 90 লাখ। 90,000। টোটাল 2,40,000। অপারেটিং ইনকাম কত আসছে? 60,000। তাহলে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, এবার আমরা সেকেন্ড ইয়ারে যদি আসি, সেকেন্ড ইয়ারে বিগিনিং কত হবে? ফার্স্ট ইয়ারের ক্লোজিং এন্ডিং। সেকেন্ড ইয়ারে আমরা আমাদের প্রোডাকশন করছি 25,000, 25,000 ইনটু আমার পার ইউনিট কস্ট ছিল 7 টাকা, কত আসবে? সেকেন্ড ইয়ারে আমি সেল করছি 20,000, তাহলে 5,000 হয়ে গেছে। তাহলে আমার 5,000 ইনটু 7 টাকা 3,35,000। ভেরিয়েবল কস্টিং আমার কত হবে? সেকেন্ড ইয়ারে আমি সেল করেছি 20,000, তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত হবে? 1,60,000। কন্ট্রিবিউশন মার্জিন তাহলে কত হবে? এটা ফিক্সড এক্সপেন্স আমাদের চেঞ্জ হয়নি, চেঞ্জ হচ্ছে 2 lakh. ফিক্সড এক্সপেন্স আমার কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমার প্রফিট কত আসছে? 0। এবার আমরা থার্ড ইয়ারে যাই। থার্ড ইয়ারে যদি যাই, আমার বিগিনিং ব্যালেন্স কত হবে? 35,000। থার্ড ইয়ারে আমি প্রোডাকশন করেছি কত? 25,000। 25,000 ইনটু কত হবে? 7. কত আসছে? থার্ড ইয়ারে ক্লোজিং ব্যালেন্স কত? 0 স্যার। এটা বের করে ফেলেছি। থার্ড ইয়ারে আমি সেল করেছি কতটুকু? 30,000। 30,000। জি স্যার। 30,000 ইনটু 1, টোটাল ভেরিয়েবল কস্ট কত হবে? 2,40,000.
আমাদের ফিক্সড এক্সপেন্সের কোনো চেঞ্জ হয়নি। তো আমরা কি পেলাম, 1,20,000 টাকা পেলাম থার্ড ইয়ারের প্রফিট। ঠিক আছে, জি স্যার। এবার আমরা যদি কম্পারিজন করি, আমাদের দেখেন অ্যাবজর্পশন কস্টিং এ আমার ফার্স্ট ইয়ারের প্রফিট ছিল কত, 60,000, আর ভেরিয়েবল কস্টিং এ আমার প্রফিট কত, 60,000। কেন সমান হয়েছে? কারণ এই ক্লোজিং আমি 25,000 প্রোডাকশন করেছি এবং 25,000ই সেল করেছি। তার মানে আমার যদি স্টক পাইল আপ না হয় তাহলে আমার কি হবে, আমি যত অ্যাবজর্পশন কস্টিং এ যত প্রফিট করব ভেরিয়েবল কস্টিং এ সেম প্রফিট করব। সেকেন্ড ইয়ারে দেখেন আমি প্রোডাকশন করছি 25,000, সেল করেছি কত, 20,000, তাহলে 5,000 কি হয়েছে, পাইল আপ হয়েছে অ্যাবজর্পশন কস্টিং এ 29,000 টাকা প্রফিট দেখছে। বাট ভেরিয়েবল কস্টিং এ আমার প্রফিট দেখছে কত, 0। তার মানে আমার যখন স্টক থাকে, মানে স্টক বাড়ে, তখন অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট বেশি থাকে আর ভেরিয়েবল কস্টিং এর প্রফিট কি দেখায়, কম দেখায়। তাহলে ম্যানেজমেন্ট যদি কোনো মিসলিডিং ইনফরমেশন দেখাতে চায় তাহলে সে কি করে, বেশি করে প্রোডাকশন করবে, প্রোডাকশন করে স্টক করবে, তাহলে তার প্রফিট কি শো করবে, কম। অ্যাবজর্পশন কস্টিং আরেকবার বলবেন স্যার, আরেকবার বলবেন, এটা আরেকবার বলেন স্যার। পারলে স্যার প্রোডাক্ট দেখেন আমরা এই পিরিয়ডে সেকেন্ড ইয়ারে প্রোডাকশন করেছি কত, 25,000, সেল করেছি কত, 20,000। জি স্যার। তাহলে 5,000 আমার ক্লোজিং স্টক আছে, অ্যাবজর্পশন কস্টিং আমার প্রফিট শো করতেছে কত, 30,000। সেম জিনিসটা ভেরিয়েবল কস্টিং এর প্রফিট শো করতেছে কত, 0। তার মানে আমার যদি প্রোডাকশনের চেয়ে সেল কম হয় অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট বেশি শো করে। ম্যানেজমেন্ট যদি কোনো দুর্নীতি করতে চায় বা করাপ্ট করতে চায় তাহলে তারা কি করবে, বেশি বেশি প্রোডাকশন করবে, প্রোডাকশন করে স্টক কি করবে, পাইল আপ করবে। স্টক পাইল আপ করলে কি হবে, প্রফিট বেশি শো করবে, কারণ স্টক যতগুলো পাইল আপ করবে এই স্টকগুলো কি হবে, ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে ট্রান্সফার হয়ে যাবে। তো ইনকাম স্টেটমেন্টে অ্যামাউন্ট শো হবে না, সো কি করবে, প্রফিট বেশি শো করবে। থার্ড ইয়ারে গিয়ে দেখেন অ্যাবজর্পশন কস্টিং এর প্রফিট কত টাকা, 90,000 টাকা। আর থার্ড ইয়ারে গিয়া আমার ভেরিয়েবল কস্টিং এ কি হইছে, এই যে 30,000 টাকা অ্যাবজর্পশন কস্টিং এ ছিল, কিসের জন্য হচ্ছে, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের জন্য। এই 30,000 টাকা রিলিজ হইছে, যার কারণে ভেরিয়েবল কস্টিং কি হবে, থার্ড ইয়ারে গিয়া 90,000 প্লাস 30,000 সমান 1,20,000 টাকা প্রফিট শো করবে। ঠিক আছে, জি স্যার। তো এটা হলো মোটামুটি এই চ্যাপ্টারে একটা কম্প্রিহেনসিভ প্রবলেম দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করব, আমাদের যদি প্রোডাকশন ইউনিট চেঞ্জ হয়, সেলস ইউনিট চেঞ্জ হয়, আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট চেঞ্জ হবে তার প্রতি ইয়ারে, তখন কি ধরনের ইমপ্যাক্ট পড়ে সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। আর আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব 2 থেকে 3টা প্রবলেম কেস অথবা এক্সারসাইজ সলভ করার জন্য। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই চ্যাপ্টারে একটা পার্ট আছে সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্ট, তারপরে মানে আমি গ্যারিসনের বইটা ফলো করি, মানে ওখানে সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্ট আছে আর ব্রেক ইভেন অ্যানালাইসিস আছে। স্যার এগুলোও কি আমাদের পড়বো মানে নেক্সটে? ব্রেক ইভেন অ্যানালাইসিসটা আমরা সিবিপি অ্যানালাইসিসে পড়ব। আচ্ছা স্যার, জি স্যার। তো এই চ্যাপ্টারের মেইন পার্টটা হলো আমাদের ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং বের করা এবং তাদের মধ্যে রিকনসিলিয়েশন করা। আমরা কালকে যে কাজটা করতে পারি, আমাদের যে কোনো একটা পরীক্ষায় একটা কোশ্চেন সলভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা স্যার, যেটা সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্ট যেটা বলছে এই জিনিসটা কি, মানে এটা কি তাহলে আপাতত স্কিপ করে যাব? আমরা স্কিপ করে যাব। সেগমেন্ট হলো একটা কোম্পানি অনেকগুলো সেগমেন্ট থাকে, এটা প্রোডাক্টের সেগমেন্ট হতে পারে, লাইন সেগমেন্ট হতে পারে। তো ওই লাইন সেগমেন্টের অপারেটিং প্রফিট বের করার জন্য ম্যানেজমেন্ট যাতে ভালো ডিসিশন নিতে পারে। তো আমাদের যেহেতু সিলেবাসে কভার করছে না, সো আমরা এই জিনিসটা স্কিপ করে যাব। ঠিক আছে, গেরিসনের সিলেবাসের বাইরে অনেক বিষয় আছে। জি গেরিসন বইতে আমাদের সিলেবাসের বাইরে অনেক বিষয় বিস্তারিত আলোচনা এক্স্যাক্টলি আছে, বাট এগুলো আপনাদের জানতে হবে। স্যার গত ক্লাসের একটা বিষয় নিয়ে কথা বলবো? হ্যাঁ প্লিজ, 1 মিনিট সময় আছে, বলুন। স্যার যে আমাদের যে জব অর্ডার কস্টিং করেছিলাম স্যার, এখানে আপনি প্লান্ট ওয়াইড ওভারহেড রেটের একটা বলছিলেন যে ম্যাথ করাবেন স্যার, বা নেক্সট ক্লাসে হয়তো 20 মিনিট স্যার এটা নিয়ে কিছু একটা বলবেন এরকম বলছিলেন। আজকে তো সময় পাই, কারণ আমি 10 মিনিট ডিলে করে ফেলেছি। ওকে, মানে প্লান্ট ওয়াইড ওভারহেড নিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। ঠিক আছে, আমি নোট রাখলাম, আমরা যখন সময় পাই আমরা তখন করে দেব। নেক্সট ক্লাসে আপনি আমাকে একটু বলতে পারেন, আমরা ভেরিয়েবল কস্টিং এর প্রবলেম সলভ করার পরে প্লান্ট ওয়াইড একটা এক্সারসাইজ বা প্রবলেম সলভ করব। ঠিক আছে, মানে আমরা যতটুকু পিছনে পড়েছি আর যদি এই পার্টটা করি তাহলে স্যার মানে এটা কমপ্লিট করে না স্যার জব অর্ডার কস্টিংটা? হ্যাঁ মোটামুটি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে,
সো থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। ঠিক আছে? Thank you, সবাই ভালো sir. থাকবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।